আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদ সদস্যরা সংবিধানে বিধান নেই দাবি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাতে সংসদের সবচেয়ে শক্তিশালী পক্ষটি থেকে পরিষ্কার রাজনৈতিক অনিয়া দেখা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবার পরপর 2 দিনে উচ্চ আদালতে দুটি রিট হয়েছে গণভোট আর জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাই সনদ তৈরির সময় এই সনদ ও গণভোট নিয়ে যে সাংবিধানিক এবং আইনি প্রশ্নগুলো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল, সেগুলো নিয়ে এখন আইনজীবীরা গিয়েছেন আদালতের কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংবিধানের কোথাও রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। এই এক প্রশ্নে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বড় প্রশ্নের মুখে পড়বে আদালতে। আর সাংবিধানিক এই প্রশ্নে হাইকোর্ট পেরিয়ে আপিল বিভাগের ফুল বেঞ্চ যদি একই মত দেয়, তাহলে একই সাথে জুলাই সনদ এবং গণভোট অকার্যকর হয়ে যেতে পারে। সেজন্য আইনবিদরা মনে করেন, গণভোটের রিটের চেয়ে জুলাই সনদ নিয়ে যে রিটটি হয়েছে সেটির গ্রাউন্ড গুলো অনেক বেশি শক্তিশালী। আবার সরকারে থাকা বিএনপি তাদের 31 দফা এবং নির্বাচনী ইস্তিহার অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চায়। সে কারণে সরকার পক্ষের সম্মতি থাকলে হাইকোর্টে করা দুটি রিট সামনের দিনগুলোতে বেশ নাটকীয়তার জন্ম দিতে পারে। এমনকি উচ্চ আদালত যদি অর্ডার দেয়, তাহলে সংসদ বসলেও বিষয়টি স্থগিত হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলো নিয়ে অধ্যাপক ইউনূস গঠন করেছিলেন জাতীয় ঐকমত্য কমিশন। অনেক বিতর্ক আর নাটকের পর এই কমিশন বানায় জুলাই জাতীয় সনদ। 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়েও ছিল বিএনপির বিরোধিতা। সেই বিরোধিতাকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতি হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। 60 সদস্যের ক্রম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, প্রথম দিনই বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল।
বিএনপির এই রাজনৈতিক বার্তা কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে কোর্টের দুয়ারে নিয়ে গেছে। 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রিটে জাতীয় ঐকমত্য কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। তিনি bdnews24.com কে বলেন, জুলাই জাতীয় সনদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেছেন, প্রজাতন্ত্রের সংবিধানে এ ধরনের জুলাই সনদের কোনো বিধান নেই। যেহেতু এতে গণভোট এবং সংসদে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, তাই এই সনদটি অবশ্যই অবৈধ ও অসাংবিধানিক। এই রিটের আগের দিন আরো একটি রিট হয়েছিল, সেটি হয়েছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে। 17 ফেব্রুয়ারি হাইকোর্টের দায়ের করা এই রিটে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী। আইনজীবীরা বলছেন, জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি হয়েছে সেটিতে যদি রিটকারী জিতে যান তাহলে গণভোট এবং এর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, কারণ জুলাই সনদের জন্যই গণভোট হয়েছিল। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জুলাই সনদ সবচেয়ে বড় যে সাংবিধানিক প্রশ্নটির মুখে পড়বে সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে গণভোট সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশে নয়, আদেশে করা হয়েছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও আদেশ জারির কোনো ক্ষমতা নেই। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। আইনের ব্যাখ্যা দিয়ে মঞ্জিল মোর্শেদ BBC বাংলাকে বলেছেন, যে অধ্যাদেশে গণভোট হয়েছে সেটা হয়েছে রাষ্ট্রপতির নামে জারি করা একটি আদেশের উপর নির্ভর করে। এভাবে অধ্যাদেশ হতে পারে কিনা সেটি নিয়ে আইনি প্রশ্ন রয়ে গেছে। আবার এই অধ্যাদেশকে বা গণভোটকে বৈধতা দিতে হলে সংসদে উত্থাপন করে পাশ করতে হবে। বিএনপি এখন সেটা সংসদে তুলবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জুলাই সনদের আরেকটি বড় দুর্বলতা যেটি আদালতে কড়া প্রশ্নের মুখে পড়বে সেটি হলো এই সনদের অঙ্গীকারনামার 3 নম্বর পয়েন্টটি, যেখানে বলা হয়েছে জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো গণতান্ত্রিক দেশে এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না যেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেখানে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা যায় সেখানে জুলাই সনদ নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না? বিশেষজ্ঞরা মনে করেন জুলাই সনদ নিজের ইনডেমনিটি দাবি করেছে এবং নিশ্চয়তা দিয়েছে, যেটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আইনজীবীরা বলছেন এটি দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের বাইরে যায় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য।
অন্তর্বর্তী সরকারের শপথ আনুষ্ঠানিক নয়, বরং এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যা ভঙ্গ করা সংবিধান লঙ্ঘনের শামিল। একটি স্পষ্ট সাংবিধানিক কাঠামো, বিস্তৃত গণভোট, আইন অথবা বিধিমালা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সমান অংশগ্রহণ এবং ভোটারদের অবহিত করে সম্মতি নিশ্চিত করা ছাড়াই 12ই ফেব্রুয়ারি গণভোট হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এ ধরনের বিষয় বাদ দেওয়া এবং গণভোট পরিচালনা জনগণের সার্বভৌমত্বকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যার সংবিধানের মৌলিক কাঠামো। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপি সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপির ৭৭ জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নয়। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিএসির এখতিয়ার নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। আইনজীবীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছে সেখানে বেশ কিছু অস্পষ্টতা আছে। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ বহাল না থাকা অবস্থায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা নতুন আইন জারি করা হলে তা সংসদ বহাল হওয়ার পর উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন করতে হয়, না হলে সেটি বাতিল হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জুলাই বাস্তবায়ন আদেশের যে গণভোট হয়েছে সেক্ষেত্রে কি হবে সেটি পুরোপুরি পরিষ্কার নাই। আবার গণভোটের বৈধতা নিয়ে যে রিটটি করা হয়েছে সেখানে মূল প্রশ্ন উঠবে, রাষ্ট্রপতি আদৌ গণভোট করার জন্য আদেশ জারি করতে পারেন কিনা। রিটের প্রার্থনায় দেখা যায় 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13ই ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সাংবিধানিক কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সংবিধানে যা নেই, অর্থাৎ সংসদ যে বিষয়ে আইন করতে পারে না বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায় সেসব বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই, তাই এই বিষয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে মনে করেন মঞ্জিল মোর্শেদ। সাধারণত গণভোট হয় কোনো একটি বড় প্রস্তাব বা সাংবিধানিক প্রশ্নে সংসদে সিদ্ধান্ত গ্রহণের পরে, কিন্তু এবার বাংলাদেশে গণভোট হলো সংশ্লিষ্ট প্রস্তাব বা প্রস্তাব সমূহ সংসদে পাশ হওয়ার আগে, অর্থাৎ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। আবার আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। সেজন্য সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটাই স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা গেলে পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। আবার সরকার চাইলে একটি মধ্যপন্থা অবস্থান নিতে পারে, সেটি হলে আদালত বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে পারেন। সেটি হলে বিপদ জুলাই সনদের, কারণ সংখ্যাগরিষ্ঠ দল না চাইলে জুলাই সনদের একটি প্রস্তাবও বাস্তবায়ন করা সম্ভব নয়। আর সংসদ তো আলী রিয়াজের ঐকমত্য কমিশন নয় যেটি আইনকে প্যাকেট করে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। মজার ব্যাপার হলো, জুলাই সনদ প্রস্তুতের প্রক্রিয়া তথা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক ঐকমত্য স্থাপন করা যায়নি,
বরং ঐক্যের জুলাই সনদ অনৈক্যের কারণ হয়েছে। বিএনপি এই প্রক্রিয়াকে প্রতারণামূলক বলেও অভিযোগ করেছিল। ফলে যে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ক্রিটিক্যাল তথা যে সনদের উপরে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক ঐক্য স্থাপন করতে পারেনি, সেই সনদ কোনো ধরনের জটিলতা ছাড়াই পাশ হয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। ভারতের সাথে তারেক রহমান এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপির যে সম্পর্ক, তাতে অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক কি এখন আগের মতো আছে নাকি বদলে গেছে। এদিকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডক্টর খলিলকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এমনকি বিএনপির ভেতরে অনেক কথাবার্তা চলছে। আবার দেশ থেকে খবর পাচ্ছি বেশ অনেক জেলাতেই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, তাদের কার্যক্রম সীমিত আকারে শুরু করা হচ্ছে। এটারই বা কারণ কি? একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইউনূস শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতেন। কিন্তু কেন ভয় পেতেন, আজকে এসব নিয়ে আলোচনা করব। পুরোটা শুনবার জন্য একদম শেষ পর্যন্ত থাকবার জন্য অনুরোধ করছি। প্রথমেই ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক বর্তমানে কেমন আছে। আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাইকমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেননি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা, স্বভাবতই প্রশ্ন উঠেছে তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের সদ্য যিনি নিয়োগ পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে, ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টে রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইউনূস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে
বিষয় ছিল, সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন। কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না, এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন, এবং ডক্টর ইউনূস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি, যে কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল। এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার একটা বিষয় থাকবে। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন, যে তিনি আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। তো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন, এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘাড়া যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। আরেকটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান, এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান, এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে, কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর। তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে
একটু খবর নিয়ে জানলাম, বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল। সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে কোনো বিদেশি শক্তি সহায়তা লাগবে কিনা এটা নিয়ে বোধহয় কাজ করবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।